আশ্চর্য আপনি ব্যাপার তো। বলতেছেন জুলাই সনদ তো স্বাক্ষরের পরে বাস্তবায়ন, না, নির্বাচনের গেলে এটা বাস্তবায়ন নাকি? এটা আশ্চর্য। বাস্তবায়ন তো আপনারাই তো বলতেছেন। কোথাও বলেনি যে এগুলো নিয়ে তারা সামনের দিনে সংস্কার করবে না। কিন্তু কেন আপনারা মনে করছেন যে এখনই সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসার কারণে সামনের দিনগুলোতে আসলে সরকার এই বিষয়গুলো নিয়ে ভাবছে আচ্ছা, না? এই বিষয়ে আমি একটু, অনেকগুলো আপনার হাতে তালি দিচ্ছেন, সেটা আবার শুরু অনেকগুলো হয়েছে চুপ ছিলেন। নির্বাচনের পরে, সেটা শুরু হয়ে সংসদ শুরু হওয়ার হ্যাঁ, পরে এইটাও শুরু তো হয়েছে। জুলাই সনদের আলোকে। আস্থার সংকটের ব্যাপারে আপনাদের দুইজনের পয়েন্টটা কি, এবং আপনারা নেশনকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন যে আইনসভা হিসেবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন, বড় ধরনের ইস্যুকে নিয়ে আপনারা কোনো কনসালটেশন সেশনের জন্য প্রস্তাব করছেন কিনা? আবারও আমন্ত্রণ আপনাদেরকে। আমরা আলোচনায় যেতে চাই। আলোচনার শুরুতে যেটি আসলে সালাউদ্দিন আবি আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্যে বলেছেন যে গণভোট এবং জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন, এবং একই সাথে তিনি বলেছেন যে কিছু ব্যক্তি এবং রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত করছে এবং দেশের মানুষকে বিভ্রান্ত করছে এবং করে সেটি বিশৃঙ্খলার একটি অবস্থা তৈরি করছে। বরাবরের মতোই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবারই বলছেন যে গণভোট এবং একই সাথে জুলাই সনদ বাস্তবায়ন করবার প্রক্রিয়ার মধ্যে আছে বর্তমান সরকার, কিন্তু আপনারা কেন আসলে সেখানে আস্থা রাখতে পারছেন না? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা নিয়ে বিস্তর আলোচনা দেশের মানুষ বিভিন্ন পর্যায়ে সংসদে আলোচিত হয়েছে। ইতিমধ্যে এই বিষয়গুলো দেশের মানুষের কাছে স্পষ্ট। জুলাই সনদ বাস্তবায়ন আর গণভোটের বাস্তবায়ন, এই দুটোকে আমরা দুই ভাবে দেখছি। আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণভোটের যেই বাস্তবায়নের প্রক্রিয়া, সেটা পূর্ণাঙ্গভাবে হয় না। জুলাই সনদে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই যেটা বলছেন, তারা ততটুকুই বাস্তবায়ন করবেন যেটা তাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ বর্তমান সরকার বলছেন যে জুলাই সনদে যে সকল ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই নোট অফ ডিসেন্ট গুলো তারা বাস্তবায়ন করবেন না। আর বর্তমান সরকারের যে চিন্তাগুলো ছিল, এই চিন্তাগুলো নোট অফ ডিসেন্ট হিসেবে দেওয়ার পরেও যখন গণভোট হয়েছে, গণভোটে কিন্তু নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোটের সিদ্ধান্তের আলোকে তারা গণভোটে অংশগ্রহণ করেছে। গণভোটে অংশগ্রহণ করার আগে তারা এই কথা বলেনি যে যেহেতু নোট অফ ডিসেন্ট ছাড়া এই ইস্যুগুলো এখানে আবার নিয়ে আসা হয়েছে, তারা না বলার কারণে দেশের মানুষ ধরেই নিয়েছে যে নোট অফ ডিসেন্ট তারা আগে দিলেও তারা নোট অফ ডিসেন্ট গুলো সহই সকল বিষয় তারা বাস্তবায়ন করবে বলে দেশের মানুষ মনে করে। সেজন্যই দেশের মানুষ তাদেরকে ভোট দিয়েছে। তারা যদি বলতো যে যেহেতু আমাদের নোট অফ ডিসেন্ট কে উঠিয়ে দিয়ে সরকার গণভোটের অধ্যাদেশ এবং আদেশ জারি করেছে, সুতরাং আমরা এই গণভোটকে মানি না, গণভোটের রায়কে মানবো না, গণভোটের পক্ষে আমরা নই, এই কথা যদি তারা বলতো, তাহলে এখন তারা যে বলছে 51% ভোট পেয়েছে, এই ভোট পাইতো বলে আমরা মনে করি না। বরং গণভোটের পক্ষে 71% মানুষ রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মানুষ নোট অফ ডিসেন্ট ছাড়াই সকল ইস্যুতে ঐক্যমত হয়ে জনগণের কাতারে এসে সরকার দল সবগুলো বাস্তবায়ন করবে, এটা মানুষ মনে করে। এই প্রত্যাশা থেকেই আমরা মনে করি এটা আমাদের দাবি যে আমাদের এই গণভোটের আলোকে যে সিদ্ধান্তগুলো, সকল সিদ্ধান্ত সরকার তাদের নোট অফ ডিসেন্ট নামক সরকারের ইচ্ছার আলোকে বাস্তবায়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে বের হয়ে এসে জনগণের ইচ্ছার আলোকে গণভোটের রায়কে, আপনারা আসলে আস্থার সংকটটা কোথায় দেখতে পাচ্ছেন? কেন আপনারা বিশেষ এতক্ষণ যা বললাম না না কেন আপনাদের ভেতরে এই কেন আপনাদের ভিতরে বিশ্বাসটা আসছে না? বারবারই তো সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এখন মাত্র 2 মাস পার হয়েছে, সামনের দিনগুলোর ভিতর সংসদ অধিবেশন থেকে শুরু করে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের যে রায়ের বিষয়টি, সেটি তারা বাস্তবায়ন করবেন, কিন্তু আপনারা এখনই কেন হচ্ছে এই বিষয়ে বিরোধিতা করা শুরু করেছেন? সময় কেন দিচ্ছেন না আসলে? প্রথম কথা হলো, তিনি গণভোটের রায় বাস্তবায়ন করবেন এটা কোথাও বলেনি, তিনি না শুধু তার দলের কেউ বলেনি। এক, দ্বিতীয়ত হলো গণভোটকে তারা অবৈধ বলেছে, প্রতারণা বলেছে, বিগত সরকারের সবচেয়ে বড় প্রতারণা এটা বলেছে। অর্থাৎ গণভোটকে তারা মানে না, মানবে না, এইটাই তারা বলছে। গণভোটের অধ্যাদেশ তারা ল্যাপস করেছে, গণভোটের আদেশকে তারা আনুষ্ঠানিকভাবে সংসদে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ঘোষণা করেছে।
তার মানে হলো গণভোটের প্রক্রিয়া, গণভোটের আদেশ, গণভোটের অধ্যাদেশ, এই সবগুলোকে তারা অস্বীকার করছে, এটা মানবে না বলেই তারা অস্বীকার করছে এবং এই অধ্যাদেশকে ল্যাপস করার মধ্য দিয়ে আসলে গণভোটকেই তারা প্রশ্নবিদ্ধ করেছে। গণভোটটা আসলে কোনো আমরা কার্যকরী সেটার উত্তরটি দিতেই এখন আর পারি। থাকলো না। শহীদুল ইসলাম বাবু, এটা আমি বলছি, এটাতে স্পষ্টই বোঝা যায় এটা আমাদের বিশ্বাসের অবিশ্বাসের কিছু না, এটা তাদের স্পষ্ট যে অবস্থান সেটা হলো গণভোটের বিপক্ষে। বিপক্ষে অবস্থান কিনা আমরা নিশ্চয়ই, আমাদের সাথে অতিথি আছেন, আমরা তার কাছ থেকে একটু আর সর্বশেষ একটু যুক্ত করে দেয়, সেটা হলো গণভোট যে তারা বাস্তবায়ন করতে চায় না, সেটা প্রথম দিনেই তারা প্রমাণ করেছে গণপরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে। ধন্যবাদ। শোনেন, আমি কি বলবো, মানে ডিম আগে না মুরগি আগে, সেই গল্পের মতো। আসলে সংস্কারটা তো মূল লক্ষ্য। সংস্কার কিসের ভিত্তিতে হবে? জুলাই সনদ। গণভোট কিসের ভিত্তিতে হয়েছে? জুলাই সনদের ভিত্তিতে। তো জুলাই সনদটাকে আপনারা কেন অস্বীকার করেন? আগে এই প্রশ্নের উত্তর দেন। জুলাই সনদ যদি আপনি ওন করেন তাহলে তো কোনো প্রশ্ন নাই। জুলাই সনদ তো আমার মূল ভিত্তি, যার উপর ভিত্তি করে গণভোট হয়েছে। হ্যাঁ, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ এখানে প্রতারণা করেছে, জোট চুরি করেছে, সকলেই বলছে, আইনবিদরা বলছে, দেশের সুশীল সমাজ বলছে, সবাই বলছে যে জুলাই সনদের সাথে এই যে এই কমিশন, মানে সংস্কার যে কমিশন, সেই কমিশনের লোকরা স্পষ্টত প্রতারণা করেছে। জুলাই সনদটা না গণভোটের 100%, আবার এটাও না গণভোট জুলাই সনদের 90% বা 10% না। ওই জায়গাটাই হলো শুভঙ্করের ফাঁকি। হ্যাঁ, এবং আপনি সংস্কার নিয়েও কোনো সন্দেহ অবিশ্বাস নাই, এবং জুলাই সনদে পরিষ্কার করে বলা আছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এবং এটাও বলা আছে যে যেই সব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে সেটা যারা ম্যান্ডেট পাবে তারা বাস্তবায়ন করবে। আচ্ছা, অন্য প্রশ্ন আমি বলি, এই যে জুলাই সনদ তো জামাতে ইসলাম আমাদের বিরোধী দল মানে না, প্রথম থেকেই তারা ভঙ্গ করছে, নির্বাচনের আগে থেকেই। কিভাবে করছে? জুলাই সনদের 48 ধারায় ক্ষয়ে স্পষ্ট করে বলা আছে যে জুলাই সনদ পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনে 5% নারী মনোনয়ন দিতে হবে। জামাত 1%ও দেয় নাই, একজনকেও দেয় না। জুলাই সনদ ভঙ্গ কিনা আপনি বলেন? বিএনপিও 5% না, বিএনপি চেষ্টা করেছে, 3.5% দিয়েছে, 3.5% দিয়েছে। আপনি যদি একজন দিতেন, আপনি যদি সালাউদ্দিন আইয়ুবী, আপনি তো এটাকে টোটালি রিগ্রেট করেছেন। আপনি সেটা বলেন যে আপনি 5% দেন। আমরা 5% দেই নাই, এটা অসত্য না। আমরা চেষ্টা করেছি, আমাদের পর্যাপ্ত প্রার্থী হয়তো ওইভাবে যোগ্য প্রার্থী পাইনি আমরা। আচ্ছা, আপনি কি একজন যোগ্য প্রার্থী পাইলেন না? এটা কি জুলাই সনদের প্রতি চপেটাঘাত না? প্রথম জামাত এটা কিন্তু ভঙ্গ করেছে, জুলাই সনদ। তার মানে এটা জাতির সাথে প্রতারণা। এখন আবার তারা সনদ, সংস্কার, গণভোট এটা নিয়ে তারা মায়া কান্না করতেছে। প্রথম দিন যারা জুলাই সনদ ভঙ্গ করলো নির্বাচনের আগে, তারা এখন জুলাই সনদ আর সংস্কারের জন্য মায়া কান্না করে। জুলাই সনদ স্বাক্ষরের পরে থেকে, প্লিজ আমার কথাটা আপনি পরিষ্কার করি, আমরা জুলাই সনদ, আরে বাবা, আমরা দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদের মধ্যে আছে যে জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী নির্বাচনে 5% এবং তৎপরবর্তীতে আরো 10% দিতে হবে। আপনি যে একজনও দিলেন না, এটা কি জুলাই সনদের অবমাননা না? বিএনপি অবমাননা করেছে, বিএনপি 3.5% দিয়েছে, 11 জনকে দিয়েছে, কিন্তু আপনি তো একজনও দেননি 300 আসনের মধ্যে। আপনার এনসিপি কে ধন্যবাদ যে তারা দিছে 2 জনকে, জামাত ইসলাম একজন প্রার্থীও দেয়নি। গোটা নারীদেরকে তারা কি অবমাননা করেছে, এবং এটা করে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, যার যেখানে সুবিধা। জুলাই সনদ যতটুকু তাদের ভালো লাগবে ততটুকু তারা গ্রহণ করবে। সেই জন্যই আমরা বলেছিলাম যে গ্রহণ করেন, কোনো অসুবিধা নাই ওইখানে। তাহলে আমরা ওই যে যারা ম্যান্ডেট পাবে তারা এখানে তাদের কিছু স্বাধীনতা থাকবে, বা তারা তাদের মতো। আপনি তো সব জায়গায় অবজেকশন দেননি, আমিও সব জায়গায় অবজেকশন দেইনি, আমাদের কিছু কিছু মতামত দিয়েছি, ম্যাক্সিমাম আমরা একমত হয়েছি। তো আপনি সেই ভোটের মধ্যে গণভোটের কথা যে বলেন, হাই গণভোট, হ্যাঁ, এই গণভোটটা তো জুলাই সনদের ভিত্তিতে হয়েছে। তাহলে সেই গণভোটের মধ্যে আপনি স্পষ্ট একটা প্রশ্ন কেন করতে পারলেন না যে এটা তো আপনাদের এবং কমিশনের মানে নেক্সাস, আনহোলি নেক্সাস এখানে হয়েছে? কারণ বিগত সরকারের কমিশন এবং এই তারা ছিল একটা আনহোলি নেক্সাস, যেটা আলোচনা হয়েছে দিনের পর দিন, সমস্ত রাজনৈতিক দল বলে একটা পন্থা বের করছে, তার মধ্যে আপনি একটু দিয়ে দিলেন, গুল লাগাই দিলেন। হ্যাঁ, গণভোটে যে আপনি তো একটা প্রশ্ন করলেই পারতেন যে রাজনৈতিক দলগুলো আলোচনা করে যে সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে তার সাথে আপনি একমত না কিনা, সাথে যদি এতটুকু বলতেন যে নোট অফ ডিসেন্ট সহ, তাহলে তো আরো ক্লিয়ার।
কি কারণে আপনি এই জায়গায় জালিয়াতি জোট চুরিটা করতে গেলেন? হ্যাঁ, বিএনপি তখন ভোট দিয়েছে হায়ের পক্ষে, এই কথাই আপনারা বলছেন এখন। বিএনপি যদি তখন ভোট না দিত তাহলে বাংলাদেশে নির্বাচন হইতো, গণতন্ত্র হইতো। যেই চক্রান্ত শুরু হয়েছে অনেক আগে থেকে, এবং এই সরকার, বিগত সরকারের যারা উপদেষ্টা তারাও বলেছে যে কি ডিবি স্টেটের একটা প্রক্রিয়া ছিল অনেক দিন ক্ষমতায় থাকবার, কোনোভাবে নির্বাচনটাকে বানচাল করা যায় কিভাবে, কত উদ্দেশ্যে, এবং একটাই ছিল বিএনপি যাতে এই নির্বাচন, এই গণভোট না মানে, তাহলে ইলেকশনটা বানচাল হয়ে যাবে, বাংলাদেশে অগণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। তো এখন বিএনপিকে ব্ল্যাকমেইল করে আপনারা এখন জুলাই সনদ মানেন না, আপনার গণভোট মানেন। আরে ভাই, গণভোটের পূর্ব বিজি তো জুলাই সনদ, সেটাকে কেন আপনি ধারণ করছেন না? সেটাকে কেন আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন এবং প্রথম থেকেই ফেলে দিচ্ছেন? এর উত্তর কি দিবেন আপনি? যে আপনারা যদি বলতে চান যে যাহা গণভোট তাহাই জুলাই সনদ, তাহলে গণভোটটা মেনে নেন, অসুবিধা নাই। তা আপনি জুলাই সনদ মানেন না কেন? অসুবিধা কি? এটা তো আপনি সই করেছেন, জুলাই সনদ তো আপনি সই করেছেন। সেই জন্য এটা কোনো ডিবেটের ইস্যু না। দুই একটা জায়গায় পার্থক্য আছে গণভোটের সাথে, আমি বলি সেই জায়গাটা হলো আপার হাউস ভোটের ভিত্তিতে হবে নাকি ওই সিটের ভিত্তিতে হবে, এইটা নিয়ে তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই। ওইটা জুলাই সনদের মধ্যে বলা আছে, যারা ম্যান্ডেট পাবে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিবে, এই স্বাধীনতা তাদের থাকবে। আপনি এখন ওইটা মানছেন না। হাই হোসেন গণভোট আর জুলাই সনদের পার্থক্য কি? আপনি আগে জুলাই সনদ মানেন, ওইটা মানছেন না। আপনি কেন মানবেন না? আপনি ওইটা আপনি স্বাক্ষর করেছেন, ওয়াদা করেছেন জাতিকে সামনে রেখে। এই তথ্য কোথায় পেলেন? কে বলেছে? আপনারা তো প্রকাশ্যে বলছেন যে গণভোট অবৈধ। আমরা কি বলেছি জুলাই সনদ অবৈধ? জুলাই সনদ তো মানলেন না আপনি, সবার আগে তো আপনি ভঙ্গ করলেন। জুনাবাই না মানা, জুলাই সনদ তো আপনি ভঙ্গ করলেন, না মানা বিসমিল্লাহ ভঙ্গ করছেন। জুলাই মানে বাস্তবায়ন প্রক্রিয়া তো শুরু হলো না। জুলাই তো স্বাক্ষরের পরেই বাস্তবায়ন, সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষরের পরেই তো বাস্তবায়ন শুরু হয়ে গেল। সেটা তো জুলাই সনদে লেখা আছে। ওইটা বলেন যে এটা ভুল হয়েছে আমাদের, ভবিষ্যতে মানবো, ভবিষ্যতে মানবো, এই কথা বলতেছেন আপনারা। আপনারা বলতেছেন এই কথা। ভাই, জুলাই সনদ তো আপনি মানেননি, মানার চেষ্টাও করেননি, বরং জুলাই সনদকে আপনি উচ্ছিষ্ট হিসেবে ফেলে দিয়েছেন। বাবুল ভাই, যে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন শুরু করবেন, শুরু করার আগেই বলতেছেন যে আপনারা ভঙ্গ করেছেন। আরে ভাই, শুরু তো আমরা চেষ্টা করছি, এবং আপনি আরো ভঙ্গ করেছেন। জুলাই সনদে লেখা আছে প্রথম ডেপুটি স্পিকার আপনারা দিবেন বিরোধী দল থেকে, আমরা প্রস্তাব দিয়েছি, আপনারা দেননি। আরে ভাই, জুলাই সনদ তো বিসমিল্লাহ থেকে আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছেন। আপনি এখন সংস্কারের কথা বলেন আর বিএনপি কে ব্র্যান্ডিং করেন, বিএনপি সংস্কার চায় না। এই ব্র্যান্ডিং তো ইলেকশন আগে থেকে আপনারা শুরু করেছেন। স্পষ্ট করে বলা আছে, জুলাই সনদে তো স্পষ্ট করে বলা আছে যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। জুলাই সনদ আপনি বাস্তবায়ন করেন, বাস্তবায়ন করলে তো আপনার প্রশ্ন। আরে বাবা, আপনি রান্নার আগে যদি আপনি খাওয়া শুরু করতে চান তাহলে কেমনে হবে? জুলাই সনদ বাস্তবায়ন তো প্রথম দিনই তো আমরা ডেপুটি স্পিকার চাইলাম, আপনি তো দিলেন না। তার আগে তো ওই নারী সংসদ দিলেন না। আপনারা প্রথম দিনই নির্বাচনের আগে যে নারী সংসদ দিবেন, দেননি কেন? একজনও কেন দেননি? এই প্রশ্ন উত্তর দেন, সুনির্দিষ্টভাবে উত্তর দেন। নারী সংসদ দিলেন না কেন? একজন কথা বারবার বলতেছেন, উত্তরটা দেন না। আপনি এই গুজামিল দিচ্ছেন কেন? আপনি বিএনপি কে বলতেছেন জুলাই সনদ ভঙ্গকারী, গণভোট ভঙ্গকারী, আপনি যে ভাঙলেন সে তার উত্তর দেন। এত কষ্ট করে যে নির্বাচন করছেন, আপনি যদি সংসদ সদস্য হিসেবে শপথ নেন, আরে নির্বাচনের আগে তো জুলাই সনদ, ওইটা বলেন না কেন? জুলাই সনদ কেন মানছেন না? কে বলছে জুলাই সনদ মানছি না? নারী দেননি কেন? আচ্ছা, আমি বের করবো জুলাই সনদের ধারা। জুলাই সনদ তো বাস্তবায়নই শুরু হচ্ছে না। আশ্চর্য ব্যাপার তো। জুলাই সনদ তো স্বাক্ষরের পরে বাস্তবায়ন, নির্বাচনের গেলে বাস্তবায়ন নাকি? আপনি জুলাই সনদটা পড়েন যে এরকম কোন কথা না, এবং এটাও লেখা আছে কিছু আইনি ভিত্তিতে 1 থেকে 48 পর্যন্ত, আর কিছু সংবিধান সংস্কারের ভিত্তিতে বা পরিবর্তনের ভিত্তিতে। এইটাও পড়েন। আপনি জুলাই সনদটা আগে পড়েন। জুলাই সনদ যেদিন স্বাক্ষর করেছি তারপরের মুহূর্ত থেকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া আছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্বাচন করার পরে, সংসদ হওয়ার পরে, সরকার হওয়ার পরে না। এটা ভুল তথ্য, ভুল ধারণা। আপনি জুলাই সনদটা পড়েন। বাবুল ভাই একটু বলেন, আজকে যে প্রধানমন্ত্রী বললো যে আমরা বাস্তবায়ন করবো, এই কথা প্রধানমন্ত্রী কেন বললো? উনি কেন বললো না যে আমরা বাস্তবায়ন করা শুরু করে দিয়েছি? হ্যাঁ, শুরু তো হয়েছে। বাকি যেগুলো আছে আপনাদের যে মৌলিক প্রস্তাব, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বিএনপি শুরু করেছে নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনের নারী সদস্যদের মনোনয়নের মধ্য দিয়ে। আইনমন্ত্রী এই কথা বলে না, আপনি এই কথা কোথেকে বলতেছেন? জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে, এবং সেটা শুরু হয়েছে নারী সংসদ সদস্যদের মনোনয়নের মধ্য দিয়ে। সেটা বিএনপি 100% করে নাই, কিন্তু বিএনপি চেষ্টা করেছে, 75% অ্যাচিভ করেছে। আপনি 0% করেছেন।
এবং এনসিপি কে ধন্যবাদ, আপনি যে আপনার তথ্য জোট দিচ্ছেন, এটা তারা কিন্তু করেছে, প্রধানমন্ত্রী বলে না। সে তথ্য তো তারা তাদের প্রধানমন্ত্রী ক্রাইটেরিয়া বলে না। ফুলফিল করেছে। জুলাইয়ের বাস্তবায়ন কোথেকে আসলো? শুনুন, এবং আপনারা বাকি যে 31 সমস্ত দফায় বিষয়গুলো আছে, 31 এটা দফায়- এটা শোনেন, সব জুলাই সনদের 31 সবকিছু দফায়, একদিনে 21 বাস্তবায়ন হবে না, দফায় এটা একটা আপনারা ধারাবাহিক যে প্রক্রিয়া। এটা 21 কিছু দফায় আইনি বলেছেন। সংস্কারের ভিত্তিতে হবে, কিছু কিছু অর্ডারের মধ্যে দিয়ে হবে, প্রেসিডেন্টের অর্ডার অধ্যাদেশের মধ্যে দিয়ে কিছু বাস্তবায়ন হয়ে যায়, কিছু সংসদের আইন পরিবর্তন করে হয়, সেই প্রক্রিয়া তো হয়েছে, অনেকগুলো বাস্তবায়ন হয়ে গেছে, অনেকগুলা। আপনারা 31 দফার 21 দফায় বলছেন যে কোনোভাবেই স্থানীয় সরকারের কোন জায়গায় দুইটা কারণ ব্যতীত প্রশাসক নিয়োগ দিবেন আমরা না। এই যে সংসদে অনেকগুলো আইন করলাম, সালাউদ্দিন, আপনারা সব সালাউদ্দিন, দলীয় লোক সালাউদ্দিন, নিয়োগ দিয়ে সালাউদ্দিন, আপনারা স্পষ্টত ভঙ্গ করেছেন। সালাউদ্দিন, আমরা সংসদে সবাই মিলে যে এতগুলো আইন পাশ করলাম, এটা কি জুলাই সনদের বাস্তবায়ন না? এটা তো আপনারাও ছিলেন, অনেকগুলো আপনারা হাতে তালি দিচ্ছেন, আবার অনেকগুলো চুপ ছিলেন। পরে সেটা সংসদ শুরু হওয়ার হ্যাঁ, পরে এইটা তো জুলাই সনদের আলোকে এই যে আইনগুলো হইলো, বিলগুলো আনলো, আপনার মনে হয় প্রশ্ন আছে আমাদের দুই জি, অতিথির আমি- কাছে। জি, তাহলে কি জুলাই সনদ বাস্তবায়ন শুরু হয় নাই? আপনি যে 21 দফাতে ভঙ্গ করলেন সেটার উত্তর তো দিলেন না। কিসের 21 দফা? আপনাদের যে 31 দফা, আপনারা যে 31 অনেকগুলো দফার ইস্যু নিয়ে মধ্যে- আমাদের হ্যাঁ, পয়েন্ট হ্যাঁ, আছে না, আমাদের ভেরি গুড। আমার একটু কিছু প্রশ্ন আছে মিস্টার আইবি, মিস্টার আইবি, আমি একটু উপস্থাপিকার সহযোগিতা একটু প্রশ্ন করতে চাই আপনাকে। আমার মনে হয় যে আপনাদের দুই মাননীয় সংসদ সদস্য আইনসভা সদস্য, সুতরাং আপনাদের পার্লামেন্টে যেমন টাইম লিমিট আছে, টক শোতেও কিছু টাইম লিমিট অবশ্যই আছে। তো আমি আপনাদের দুজনের কাছে সেম প্রশ্ন করি, আপনারা কি ফিল করছেন যে 75 দিনের সংসদের পরে যে সংসদে পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা আমরা যেহেতু বলি, এবং ওয়েস্টমিনিস্টার হচ্ছে আমাদের মডেল, এখানে কিন্তু সংসদে শুধু যে সদস্য অনুসারে অনুপাত হবে সেটা নয়, সংসদের নানা রকমের তাৎপর্য আছে, নানা রকমের ইকুয়ালিটি আছে, আছে। তা আমি আস্থার সংকটের কথা বলবো, মানে জুলাইয়ে যে পরিবর্তনের কথা বলা হয়েছিল এবং জুলাইয়ের আগে পরে যে সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গলে যে সমস্ত আলাপ আলোচনা হয়েছিল, এবং এর আগে ছাত্রদের যে দফাগুলো ছিল, যেই আলোকে আসলে এই অভ্যুত্থানটি অথবা বিপ্লবটি অথবা জনতার এই পরিবর্তন প্রক্রিয়াটি, এই আস্থার সংকটটা কি আপনারা এই 75 দিনের পরে দেখতে পাচ্ছেন কিনা? আমি মাননীয় সংসদ সদস্য আমাদের শহীদুল ইসলাম বাবুল, তুখোড় ছাত্রনেতা, সেই 90-এর আন্দোলন থেকে শুরু করে আপনারা কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এবং গণতন্ত্রের কতগুলো নর্মস অ্যান্ড ভ্যালুজ আছে, সেখানে আস্থা কিন্তু থাকতে হবে। এবং আপনারা কিসের জন্য আইনসভায় গিয়েছেন এটা কিন্তু জাতি এবং আমরা আমাদের এই অনুষ্ঠান যারা দেখছে তারা সবাই আপনাদেরকে বিপুলভাবে ভোট দিয়েছে, এবং আপনারা আপনাদের জনগণের প্রত্যাশা পূরণ করবেন, এবং অবশ্যই দলের প্রত্যাশা এবং দলের অঙ্গীকার আগে। তো আমি আস্থার সংকটের ক্ষেত্রে যদি অনুভব করছেন কিনা, আর যদি করে থাকেন তাহলে সরকারি দলের পক্ষ থেকে অথবা বিরোধী দলের পক্ষ থেকে আমরা দেখেছি যে ন্যাশনাল ইস্যুগুলোতে একটা সর্বদলীয় কমিটি হয়, বিশেষ অধিবেশন হয়, এবং এখানে কিন্তু আমরা কিন্তু গত 75 দিনে একটা আস্থার সংকট দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে গুরুতর হচ্ছে যে ব্যাপারটি এসছে আজকে যশোরে প্রধানমন্ত্রী যে জনসভাটি, সম্ভবত প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বাইরে এটা প্রথম কোনো জনসভা, আমি যদি ভুল না করে থাকি, সেখানে তিনি হরতালের আশঙ্কার কথা বলেছেন। এবং হরতালের প্রশ্ন আসছে কেন, জামাত ইসলাম কি বিরোধী দল হিসেবে হরতালের কথা উল্লেখ করেছে কিনা সেটা জামাতের এমপিকে বলবো, কিন্তু আস্থার সংকটের ব্যাপারে আপনাদের দুইজনের পয়েন্টটা কি, এবং আপনারা ন্যাশনকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন যে আইনসভা হিসেবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন, বড় ধরনের ইস্যুকে নিয়ে আপনারা কোনো কনসালটেশন সেশনের জন্য প্রস্তাব করছেন কিনা? আমি বলবো আগে। অবশ্যই। না, আস্থার সংকট হবে না। আমি মনে করছি পার্লামেন্টারি ডেমোক্রেসির এটা একটা সৌন্দর্য আছে, এই যে আমরা ডিবেট করলাম, একজনকে আরেকজনকে গালাগালি করি নাই, যুক্তি দিয়েছি, তথ্য দিয়েছি, এটা দিয়েই আমরা নিজেদের যুক্তিটা প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছি। এইটা একটা সুস্থ গণতন্ত্রের ধারা। কিন্তু পার্লামেন্টে যেটা হয়েছে এখন পর্যন্ত, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কিন্তু এটা খুবই স্বাভাবিক ব্যাপার। পার্লামেন্টারি ডেমোক্রেসি এর চাইতে উত্তপ্ত পরিস্থিতি হয়, হাতাহাতি মারামারিও হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেরকম হয়নি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, হ্যাঁ, আমাদের জুনিয়রদের মধ্যে বা অন্যদের মধ্যে বাতচিত হয়ে যায়, বা পাল্টা বক্তৃতা হয়ে যায়, আবার আমাদের সিনিয়ররা সেটা আমাদের সংযত করেন। এটা আমরা দীর্ঘকাল যাবত এই প্র্যাকটিস দেখেছি। এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। আর মূল যে এইটা কোনো ইস্যু হবে না এই কারণে, আলটিমেটলি ইস্যু হবে না এই কারণে আমার মনে হয় না এখন যে বাস্তবতাটা আছে, যেমন অনেক পজিটিভ দিকও কিন্তু আছে। যেমন বিরোধী দল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে জ্বালানি যে ক্রাইসিস হয়েছিল সর্বদলীয় একটা কমিটি করবার জন্য, একবার সাথে সাথে প্রধানমন্ত্রী সেটা ওন করেছেন,
কমিটি হয়েছে, আলোচনা হচ্ছে, সেটা আমি বিশ্বাস করি যে এটা একটা ভালো উদ্যোগ, ভালো দিক। যেরকম আমাদের জাতীয় সংকট নিয়ে যদি কোনো প্রশ্ন আসে বা কোনো দ্বিধা থাকে, সেই বিষয়গুলো আমরা পারস্পরিকভাবে আলোচনা করে আমরা শেষ করে ফেলতে পারবো। তো এর মধ্যে দিয়ে ডিবেট, নিজেদের মতাদর্শ, নিজেদের চিন্তা সবাই পেশ করতে চাইবে, স্বাভাবিক। যে ইস্যুটা নিয়ে মানে তোলা হচ্ছে জুলাই সনদ বা সংস্কার এবং গণভোট, এই জায়গাটা একটা মাত্র জায়গা ফাঁক। গণভোট বা জুলাই সনদ আমরাও মানি, আমার ধারণা তারাও মানে, যদিও প্রথম থেকে মানে নাই। জুলাই সনদের ভিত্তিতেই গণভোট হয়েছে। গণভোট আর জুলাই সনদের ভিতরে খুব সামান্য পার্থক্য কতটুকু মেজর যে জায়গাটা, সেটা হলো আপনার আপার হাউস হবে, এই বিষয়ে সবাই একমত। হ্যাঁ, এবং 100 সদস্যের আপার হওয়া যাবে, এই বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এখন বলা হচ্ছে যে প্রক্রিয়াটা কি, প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে নাকি এমপি রেশিও অনুযায়ী হবে দলের, ওই জায়গাটা। এই যে এই জায়গাটা টোটাল সংস্কারের যে প্রস্তাব এবং জুলাই সনদ, শুধুমাত্র ওই একটা ইস্যু দিয়ে মাঠ গরম করার প্রচেষ্টা, এটা সফল হবে বলে মনে। এটা কেয়ারটেকার সরকারের কোনো ইস্যু না বা ভিন্ন কোনো ইস্যু না, একটা নতুন ইস্যু এবং সেটেলড ইস্যু, এবং যে ইস্যুটা তার মধ্যে 70% বা 60% সেটেল, শুধুমাত্র আপার হাউস। এইটা জামাতের ওই জায়গাটাই আমার ধারণা, জুলাই সনদ আর গণভোটের না, সেটেলটা কি, সেটেলটা তো আপার হাউস নিয়ে সেটেল। হ্যাঁ, তার মানে কি একটা জিনিস যদি আপনি ধরেন, তার 50 হলো আপার হাউস হবে কি হবে না এটা, এবং আর 50 হলো গঠনের প্রক্রিয়াটা, ওই 50-এর মধ্যে দ্বিমত আছে। তাছাড়া তো আমি দ্বিমতের জায়গা খুব একটা আমি দেখছি না। সুতরাং এই ইস্যু নিয়ে মাঠ গরম করার প্রচেষ্টা এটা বিফল। এটা হতে পারে যে গরম করার চেষ্টা প্রিম্যাচিউরড হয়ে যায়, এটা অনেকে বলতেছে যে কি পতন ত্বরান্বিত হয়ে যায়, আবার গণ অভ্যুত্থান হয়ে যাবে। ওই যে শিবিরের 2 ছেলে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, হুঙ্কার দিয়ে ফেসবুকে স্টেটমেন্ট দিয়ে, ইসে আসো, রাজুতে আসো, শাহবাগে আসো, আমরা থানায় যাইতেছি, আসো, একজনও গেল না। হ্যাঁ, তারপর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, আবার আমাদের ছাত্রদলের ছেলেরা তাদেরকে যেভাবে ঢাল দিয়ে ওই জুমার মেয়েটাকে আবার বাইরে বলতেছে ছাত্রদল পালানোর পথ খুঁজে পাবে না। এই যে এইগুলা সামগ্রিক বিষয়, এগুলো এই আন্দোলন, আবার কেউ বলতেছে দেখলাম হুঙ্কার দিতেছে প্রেস ক্লাবের থেকে, এই আমার সাথে কুস্তি করতে আসেন, কুস্তি মিনিং কি ডিবেট করতে আসেন, কেউ পারবেন না, আমার সাথে শিশির মনিরের সাথে একজনও নাই। আরে বাবা, এখন কি এমপিরে কুস্তি করতে যাবে ওইখানে শাহবাগে? তাদের তো একটা জায়গা আছে, এর জন্য তো প্রি কোয়ালিফাই। যেমন সালাউদ্দিনের সাথে আমি ডিবেট করতে পারি, জায়গাও আছে, পার্লামেন্ট আছে। এখন আমার যদি কেউ আসেন, আপনি প্রেস ক্লাবে আসেন, শাহবাগে আসেন, টিএসসিতে আসেন, রাজুতে আসেন, আপনার লগে ডিবেট করবো, আপনার লগে কুস্তি করবো, এর জন্য তো প্রি কোয়ালিফাই লাগে। যারা মাঠ গরম করতেছে এরকম কিছু ছাড়িয়ে দেওয়া হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। হ্যাঁ, পার্লামেন্টে তো সেই রকম, আমি বলি পার্লামেন্টে সেই রকম আসলে ডিবেট করার মতো বিরোধী দলে শর্টেজ আছে, এটা বাস্তবতা। তারা ভুলভাল করছে বা যুক্তি দেওয়ার, তথ্য দেওয়ার, আইন দেওয়ার এরকম খুব কম আছে, বেশ কয়েকজন আছে, খুব কম আছে তুলনামূলক। তারা ওই কথায় কথায় যেখানে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে যাচ্ছে, কথায় কথায় হাত তুলতেছে, বলতেছে এই বিলের বিরোধিতা করবো, স্পিকার বলতেছে বিলই নাই, আবার কেউ বলতেছে। আমরা নিশ্চয়ই সালাউদ্দিন আপনার কাছ থেকে নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর পাবো আশা করি। জি জি, বাবুলের কথা শেষ হলে শুরু করবো। না, এখন সালাউদ্দিন আয়নের টার্ম আমি শেষ করে দিচ্ছি। জি জি, শুক্রিয়া। আমি প্রথম হলো প্রশ্ন ছিল আসলে আস্থার সংকটটা আসে কিনা। দেখেন, আমরা কোন কারণে এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা মাঠে নিয়েছিলাম, আমাদের ভাইরে কেন শাহাদাত বরণ করেছে? আমরা চাই না দেশে আবার স্বৈরতন্ত্র ফিরে আসে, কিন্তু আমরা দেখছি সব জায়গায় স্বৈরতন্ত্র কায়েমের একটা একেবারে মানে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যেই প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ হয়েছে, এটা কোন প্রক্রিয়া? এটা স্বৈরতন্ত্র ছাড়া এইটা কোনো প্রক্রিয়ার মধ্যে হিসাবে আপনি মিলাইতে পারবেন না। আপনি ক্রিকেট বোর্ডকে যেই প্রক্রিয়ায় একেবারে পারিবারিককরণ করা হয়েছে, এটাকে আপনি কোন প্রক্রিয়ায় কি হিসাবে স্বৈরতন্ত্রের বাইরে ধরবেন? আগের যে মডেল, এই মডেলের বাইরে ভিন্ন কিছু বলে আছে বলে আপনি মনে করতে পারবেন না। যে প্রক্রিয়া জেলা পরিষদ গুলো দখল করা হয়েছে, এই দলগুলো আমি কিন্তু পার্লামেন্টের প্রশ্নটা করেছি, পার্লামেন্টের প্রশ্ন, পার্লামেন্টের আস্থার সংকট। আমি একটু শেষ করি ভাই, আপনি কথা বলার সুযোগ পাই, আপনি বড় ভাই নিশ্চয়ই কথা বলবেন না। আপনি যদি এক্সিকিউটিভের যদি সবকিছু নিয়ে আলোচনা করেন তাহলে আমার প্রশ্নের উত্তরটা আপনি আর সময়ের অভাবে হয়তো দিতে পারবেন না। জি জি, আমি একটু শেষ করি আস্তে আমি বলি যে মূল ক্রাইসিসটা ছিল এই ষড়যন্ত্র যাতে ফিরে না আসে। বাট এরকম জেলা পরিষদ বলেন, এরকম সিটি কর্পোরেশন বলেন, সব জায়গায় একেবারে মানে কোনো হিসাব নিকাশ ছাড়া নিজেদের লোক দিয়ে স্বৈরতন্ত্রের প্রক্রিয়ায় যাদেরকে বসানো হয়েছে, এটা একেবারে স্বৈরতন্ত্রের আগের মডেলটাকে রিপ্লেস করার একটা প্রক্রিয়া।
এবার আসেন সংসদের বিল উত্থাপন করা হয়েছে, সেখানে বিশেষ কমিটি হয়েছে আর কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছে। দুই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 133টা বিল উত্থাপিত হবে, কম বেশি আলোচনা হবে, তারপরে এটা কোনটা ল্যাপস হবে কোনটা ল্যাপস না হবে সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু যেগুলো সরকারের এখন সদিচ্ছা নাই উত্থাপন করার, সেগুলো ল্যাপস প্রক্রিয়ার মধ্যে উত্থাপন করে আলোচনা ছাড়াই সেগুলো শেষ করে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, বিরোধী দলের পক্ষ থেকে দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডারের কথা বলা হয়েছে, কিন্তু কোনো ধরনের আলোচনার সুযোগ দেওয়া হয়নি। এই জায়গাটাতে আস্থা কোন জায়গায় সংকটটা তৈরি হচ্ছে, যেহেতু সিদ্ধান্ত হয়েছিল কার্যনির্বাহী কমিটির বৈঠকে, সিদ্ধান্তটাকে বাস্তবায়নের জন্য তখন মাননীয় স্পিকার রুলিং দিয়েছিল যে অবশ্যই আলোচনা হবে, তারপরে সেখানে আপনারা চাইলে কথা বলতে পারবেন। সেই মিটিংও কথা বলতে সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে সংসদও এই বিষয়ে কথা না হয়ে শুধু বলা হয়েছে এগুলো ল্যাপস আকারে, পরবর্তীতে আমরা আরো বিশেষ আলোচনা করে এগুলো উত্থাপন করব, এইভাবে শেষ করে দিয়েছে। এর মধ্যে দেখেন মেজর যেই সলিউশন গুলো বাংলাদেশে এই মুহূর্তে হওয়া দরকার ছিল, যদি গত স্বৈর শাসক বলেন ফেসিবাদ বলেন তার কোন ক্রিয়াটাকে মানুষ খুব বেশি রিয়েক্ট করে বা ইফেক্ট করে, সেটার মধ্যে এক নম্বর হবে গুম। অথচ গুম কমিশনের এই অধ্যাদেশটাকে ল্যাপস করে দেওয়া হয়েছে। কোন জিনিসটা সরকারের কোন অঙ্গটা সবচেয়ে বেশি গত আন্দোলনে বাংলাদেশকে এফেক্ট করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, সেটা হলো পুলিশ। পুলিশ মারাত্মকভাবে নিজের এফেক্টেড হয়েছে, জাতিকে এফেক্ট করেছে, সে পুলিশ সংস্কার কমিশনটাকে ল্যাপস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সবচেয়ে ক্রাইসিস যে জিনিসটাতে ছিল সেটা হলো মানবাধিকার কমিশনকে ল্যাপস করে দেওয়া হয়েছে। এই যে ধরে ধরে যেগুলোতে আসলে সংস্কার হওয়া দরকার, যেগুলোতে মানুষের আস্থার জায়গাটা তৈরি হওয়া দরকার, সেই জায়গাতে একটা অনাস্থা এখন পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। এটাই হলো অনাস্থা তৈরির একটা জায়গা। আপনি এটাকে বেমালুম অস্বীকার করে নানাভাবে দিতে পারবেন, কিন্তু যতক্ষণ না আপনি এই কাজগুলো করে হাতে কলমে দেখাইতে পারবেন ততক্ষণ আপনি আস্থার জায়গায় আসলে ফিরে আসতে পারবেন না। হ্যাঁ, এরপরেও আমি বাবুল ভাইয়ের সুর ধরেই বলতে চাই যে আমাদের সংসদে আলহামদুলিল্লাহ বেশ কিছু ইস্যুতে সরকার দল এবং বিরোধী দল ঐক্যমত হয়েছে। নিজেদের মধ্যে তীব্র আস্থার সংকট আছে এটা বলা যায় না। আস্থার সংকটের জায়গাটাতে কোথাও কোথাও কোনো ক্ষেত্রে সরকার দল গরিমসি করে হলো এই জায়গায় এসেছে। এই যে আজকে বিদ্যুৎ বলেন, জ্বালানি সংকট নিয়ে বলেন, সরকার পক্ষ বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষিতে কমিটি গঠন করেছে, এটা 7টা নোটিশ দেওয়ার পর করেছে, এবং সরকার প্রথম নোটিশের প্রেক্ষিতে 300 বিধিতে বক্তব্য দিয়েছে জ্বালানির কোনো সংকট নাই। এমনকি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে ধরে ধরে বলেছেন লাইনগুলো কৃত্রিম তৈরি, কোথাও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয় নাই, দ্রব্য মূল্য বৃদ্ধি পায় নাই, দেশের মানুষের মধ্যে কোনো অস্বস্তি নাই। কিন্তু পরে যখন এটা একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, পরীক্ষা চলে আসছে, 10 ঘন্টা 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে, যখন দেখছে যে দ্রব্যমূল্যের দাম হু করে বাড়ছে, মানুষের লাইন বৃদ্ধি পাচ্ছে, জায়গায় জায়গায় দুর্ঘটনা ঘটছে, তেলের পাম্পে গিয়ে ট্রাক ড্রাইভারকে আহত হতে হচ্ছে, ট্রাকের কন্ট্রাক্টরকে শহীদ হতে হয়েছে, ম্যানেজারকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে, পারস্পরিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তখন তারা গিয়ে বাধ্য হয়ে এই জায়গাতে মানে এটা ঠিক আছে। এই বিষয়ে আমার মনে হয় আপনি আস্থার সংকটের কথাটাই, আপনি আস্থার সংকটটাই আস্থার ব্যাপারটা নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করছেন। কিন্তু আমি যেটা আপনাকে বলছি, যেহেতু সংসদে সরকার এবং বিরোধী দল যে পার্লামেন্টারি সিস্টেমে আর কি, হ্যাঁ, তো আপনার আস্থার সংকটকে এত এলাবোরেট না করে আপনি 3টা লাইনেও বলতে পারতেন, কিন্তু আপনি বিস্তারিত বলছেন যেহেতু এটা আমাদের আসলে আমরা আমাদের যে ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড নর্মস, এবং আপনি এখানে আপনার যে বিএনপি দলীয় সংসদ সদস্য উনি কিন্তু বলেছেন যে সংসদ গরম না করে রাজপথ গরম করা হচ্ছে। অর্থাৎ এই আস্থার সংকট গুটানোর ইস্যুতে যখন ন্যাশনাল ইস্যুতে যখন কোনো ডিফারেন্স ক্রিয়েট হয়, তখন সংসদীয় ব্যবস্থায় সর্বদলীয় কমিটি করতে হয়, প্রয়োজনে একটা অধিবেশন করতে হয়, প্রয়োজনে আরও কিছু করতে হয়। সেই প্রশ্নে আপনার উত্তরটা কি হবে? উনি যে বলছেন সংসদ গরম না করে রাজপথ গরম করছেন সে ব্যাপারে, এবং ইভেন আজকে প্রধানমন্ত্রী হরতাল শব্দটা ব্যবহার করেছেন, তার মানে এই আশঙ্কার কথাও কেন পাবলিক ডোমেনে আসছে? বিরোধী দলের দায়িত্বশীল বক্তব্যের অংশ হিসেবে এটা কি মনে হয়? আমরা সংসদে আজকে এই কথাটা বলেছি যে বিগত সরকারের ফেসিবাদের যিনি মূল জায়গায় ছিলেন, সেই চেয়ারটাকে যারা যে গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রীকেও তারাই আবার সেদিকে গাইড করার চেষ্টা করছে। তা না হলে আসলে এইভাবে মানে গণভোটটাকে একেবারে অস্বীকার করে এই রাস্তায় মাননীয় প্রধানমন্ত্রী নামতেন না।
এটা আমরা বলবোই। আমরা জানি না কোথা থেকে কিভাবে হরতালের প্রসঙ্গ আসলো, কেন করে আসলো। জামাত ইসলামী কোনো বক্তব্যে কোথাও হরতালের কথা, এই ধরনের কর্মসূচির কথা আশ্বাসও দেননি, কথাও বলেননি, মানুষের কাছে এটা তুলেও ধরেননি। জামাত ইসলামী জনগণের কথাগুলো জনগণের ভাষায়, জন আকাঙ্ক্ষার জায়গা থেকে যেখানে কর্মসূচি পালন করেন, জনগণকে নিয়ে জনগণের সামনে বলে থাকেন। জনগণকে নিয়ে কর্মসূচি পালন করা তো গণতন্ত্রের বাইরের কোনো কর্মসূচি না, এটা যৌক্তিক এবং এটাই উচিত। আর জামাত ইসলামীর সকল জনশক্তি নেতৃবৃন্দ সব তো সংসদে যায়নি, বাকি নেতৃবৃন্দ তাদের জায়গা থেকে কর্মসূচিগুলো পালন করছে। জামাত ইসলামী গণতন্ত্রের প্রক্রিয়ায় পালন করছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তার কথার সোর্স তিনি নিশ্চয়ই মেনটেন করছেন, আশা করি এটা উনি পরবর্তীতে ব্যাখ্যা করবেন কোন একটা ফরম্যাটে। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে এই ধরনের কোনো কর্মসূচির কথা বলা হয়নি। তবে হ্যাঁ, জামাত ইসলামী চায় হলো এই যে আমি বলেছি স্বৈরতন্ত্র আর ফিরে না আসুক। জামাত ইসলামী চায় হলো নির্বাচন আসলে মানুষ মনে করুক যে আমি আমার ভোটটা দিতে পারবো। জামাত ইসলামী চায় হলো যে পুলিশের অনাস্থা তৈরি হয়েছে, এই অনাস্থা আবার ফিরে আসবে। জামাত ইসলামী চায় হলো এই আয়না গড় আবার আসবে না। জামাত ইসলামী চায় হলো এই যে মত করে না, কিন্তু সরকার তো এই বিষয়গুলো নিয়ে সংস্কার হোক বা নতুন করে প্রত্যেকটা বাহিনীর বিষয়ে চিন্তা ভাবনা করছে, তার জন্য তো সময় দিতে হবে। কারণ কোথাও তো নিশ্চয়ই সরকার বলেনি যে গুমের যে তদন্ত কমিশন হওয়ার কথা সেই বিষয়ে কোনো ধরনের তারা করবে না, অথবা পুলিশের রিফর্মের কথা, মানবাধিকারের কাউন্সিলের যে কথা, সেগুলো তো তারা কোথাও বলেনি যে এগুলো নিয়ে তারা সামনের দিনে সংস্কার করবে না। কেন আপনারা মনে করছেন যে এখনই সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসার কারণে সামনের দিনগুলোতে আসলে সরকার এই বিষয়গুলো নিয়ে ভাবছে? এই বিষয়ে আমি একটু বলবো। আমরা শুনবো।